টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা নিয়ে গত কয়েকদিন ধরে নানান ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে একের পর এক। যে কারণে বিপিএল এর দিকে সেইভাবে মনোযোগ দিতে পারছি না। মানে সর্বশেষ কয়েকটা ম্যাচের তো টার্নিং পয়েন্টের ভিডিও পর্যন্ত করিনি। কিন্তু বিপিএল এ এখন সিলেট পর্ব শেষ হয়েছে, ঢাকায় লাস্ট ফেজটা হবে। লিগ পর্বের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। এই সময়ে এসে আরেকটা ফেভারিট র‍্যাঙ্কিং না করলেই নয়। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা ফেভারিট র‍্যাঙ্কিং করেছিলাম এবং আমি ভেবেছিলাম যে সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে আরেকটা ফেভারিট র‍্যাঙ্কিং করব। কিন্তু সেই চট্টগ্রামে তো আর বিপিএল এর খেলাই হলো না নানান পরিস্থিতিগত কারণে। ফলে সিলেট থেকে খেলাটা এখন যখন ঢাকায় চলে এসেছে, বিপিএল এর এই শেষ ভাগে আরেকটা ফেভারিট র‍্যাঙ্কিং করি। আগের র‍্যাঙ্কিং এর সঙ্গে এই র‍্যাঙ্কিংটার অনেক জায়গাতেই ওলটপালট রয়েছে এবং আমার এই র‍্যাঙ্কিং এর কিছু জায়গায়, অন্তত একটা জায়গায় মনে হয় আপনাদের তীব্র দ্বিমত থাকতেই পারে। বিপিএল এর এই শেষ ফেজে এসে নট আউট নোমানের ফেভারিট র‍্যাঙ্কিংটা দেখুন আপনার সঙ্গে কতটা মিলছে। আমি পেছন থেকে শুরু করি। ৬ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাদেরকে আমি ৫ নম্বরে রেখেছিলাম। কিন্তু এখন তাদের ৬ নম্বরেই রাখতে হচ্ছে। এর কোনো বিকল্প নেই। এই সেন্সে বলতে পারেন যে টুর্নামেন্টের প্রথম ৬ ম্যাচে ৬ টাই তারা হেরে গিয়েছিল। আবার বলতে পারেন যে না, শেষ ২ ম্যাচ জিতে তো তারা একটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে এবং প্লে-অফে খেলার সম্ভাবনাটা এখনো তাদের কাগজে কলমে অন্ততপক্ষে টিকে রয়েছে। হ্যাঁ, তারা একটা মোমেন্টাম পাওয়ার চেষ্টা করছে। স্পেশালি টানা ৬ হারের পর রংপুর রাইডার্সের বিপক্ষে জয়, ওইটা নিঃসন্দেহে কনফিডেন্স বুস্টার। পরের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসকেও হারিয়েছে। এখন নিজেদের শেষ ২ টা ম্যাচে তাদের জিততে হবে। তারপর নেট রান রেট এইসব হিসাব-নিকেশ মিলিয়ে যদি তাদের প্লে-অফে খেলা হয়। কিন্তু আমি আসলে সেই চান্সটা কম দেখছি এবং নোয়াখালী এক্সপ্রেসের এইবার এই দলটাতে নন পারফর্মার, আন্ডার পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। সৌম্য সরকার শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ খেলেননি। তিনি এসেছেন। তারপরে তিনি ১ টা ২ টা ম্যাচ ভালোই খেলেছেন। আপনি যদি এখানটাতে বলেন তাদের হাসান মাহমুদ হাইয়েস্ট উইকেট টেকার টুর্নামেন্টের। কিন্তু মোটা দাগে এই দলটা এলোমেলো। সৈকত আলীকে যেমন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল ২ ম্যাচ পর তার কাছ থেকে ক্যাপ্টেন্সি নেওয়া হয়েছে এবং তিনি 11 এ আসলে সুযোগ পাচ্ছেন না। হায়দার আলী ক্যাপ্টেন্সি করছেন। এই দলটার কোচ খালেদ মাহমুদ সুজন। তো সবকিছু মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিদেশি ক্রিকেটাররাও যে খুব পারফর্ম করছেন, হাসানি শাকিল গত ম্যাচে মোহাম্মদ নবীর ছেলে দুর্দান্ত ব্যাটিং করে আলাদা একটা নজর কেড়েছেন বটে, কিন্তু তাদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক না। আমি তাদের ৬ দলের মধ্যে ৬ নম্বরেই রাখছি। পয়েন্ট টেবিলে এখন তারা যেই জায়গাটাতে রয়েছে। ৫ নম্বরে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাদেরকে আমি ৪ নম্বরে রেখেছিলাম। তাদেরকেও এক ধাপ আসলে নিচে নামিয়ে আনতে হচ্ছে। নোয়াখালীর মতোই তাদেরও অবস্থা। তারাও ওই ৮ ম্যাচ খেলে ৬ টাতেই হেরেছে, ২ টা মাত্র ম্যাচ তারা জিতেছে। অথচ টুর্নামেন্টের শুরুতে ১ম ম্যাচটাই তারা জিতেছিল এবং পরের ৩ টা ম্যাচের মধ্যে ২ টা ম্যাচে রংপুর আর সিলেটের কাছে মনে হয় তারা ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হেরেছিল ৫ রান আর ৬ রানে। ফলে ওই জয়গুলো যদি পেয়ে যেত, ঢাকা ক্যাপিটালস একটা মোমেন্টাম পাওয়ার চান্স ছিল। কিন্তু সেইটা হয়নি। তারা খুবই বাজে ক্রিকেটটাই খেলছে আমি বলব এবং সেইখানটাতে এই দলটাতে দর্শকপ্রিয় অনেক ক্রিকেটার রয়েছেন। সেইটা নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শামীম পাটোয়ারি। কিন্তু মাঠের ক্রিকেটে আসলে তারা সেভাবে পারফর্ম করতে পারছেন না। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন এই দলটারও এখনো পর্যন্ত কাগজে কলম ওই যে ঠিক নোয়াখালী এক্সপ্রেসের মতোই হিসাব। শেষ ২ টা ম্যাচ জিততে হবে। তারপরে অন্যান্য হিসাব-নিকাশ মিলিয়ে যদি তারা প্লে-অফে খেলার সম্ভাবনাটা তাদের থাকবে। কিন্তু আমি আসলে তাদেরকে প্লে-অফে দেখছি না এবং এই ফেভারিট র‍্যাঙ্কিং এ ৫ নম্বরে রাখছি ঢাকা ক্যাপিটালসকে। ৪ নম্বরে চট্টগ্রাম রয়্যালস। এইটাই সেটা যেটার সঙ্গে আপনারা দ্বিমত পোষণ করবেন। টুর্নামেন্টের শুরুতে নট আউট নোমানের ফেভারিট র‍্যাঙ্কিং এ চট্টগ্রাম রয়্যালস ছিল ৬ নম্বরে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা রয়েছে ২ নম্বরে। প্লে-অফে খেলাটা নিশ্চিত করে ফেলেছে এবং তারা শিরোপাটা তো অবশ্যই জিততে পারে যখন প্লে-অফে উঠে যাবে। কিন্তু তারপরও আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে ফেভারিট র‍্যাঙ্কিং। কে কত ভালো ক্রিকেট এই মুহূর্তে খেলছে সেইটা এখানে একটা নিয়ামক। তবে আমি শিরোপা কারা জিতবে ওই সম্ভাবনায় কোন দল কতটা এগিয়ে রয়েছে সেই হিসাব করে এই র‍্যাঙ্কিংটা করছি এবং চট্টগ্রাম রয়্যালসকে সেই কারণেই আমি ৪ নম্বরে রাখছি। যদিও তারা সত্যিকার অর্থেই খুব ভালো ক্রিকেট খেলেছে। ৭ ম্যাচের মধ্যে ৫ টা ম্যাচ তারা জিতেছে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে। তাদের টিমে পারফর্মারের সংখ্যাও রয়েছে। স্পেশালি আপনি যদি বলেন নাঈম শেখ এবং অ্যাডাম রসিংটনের ওপেনিং পার্টনারশিপটা খুব ভালো পারফর্ম করেছেন। রসিংটনের বিপিএলটা শেষ হয়ে যাওয়া ইনজুরির কারণে এইটা তাদের জন্য একটা বিগ ব্লো নিঃসন্দেহে। তাদের বোলিং লাইন আপ তো এমনিতেই খুবই ভালো। সেটা আপনি শরীফুল ইসলাম, শেখ মাহেদী,
তানভীর তারা রয়েছেন এবং তারা আসলে ঐরকম পারফরম্যান্সই করছেন। বিদেশি ক্রিকেটাররাও তাদের এই দলটাতে খুব ভালো পারফর্ম করছেন হাসান নওয়াজরা। ফলে আ দলে পারফর্মার রয়েছেন এবং তারা হচ্ছে গিয়ে খুব ভালো পারফর্মও করছেন বটে। কিন্তু আমার কাছে মনে হয় শিরোপা জয় যদি আমি হিসাব করি যে টুর্নামেন্টের এটা বিপিএল এর দল তো, মানে কমিটির দল তো, ওই টুর্নামেন্ট শুরুর আগের দিন যেসব ঝামেলা-টামেলা হওয়ার পর বিপিএল দলটা নিয়ে নিয়েছে। কিন্তু তারা এই এখন পর্যন্ত খুব দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু শিরোপা জয় যদি আমি হিসাব করি তাহলে চট্টগ্রাম রয়্যালসের এগেইনস্টে আমার কিছু নেই যে তাদের কেন ৬ নম্বরে আগে রেখেছিলাম, কেন এখন তাদেরকে পয়েন্ট টেবিলে ২ নম্বরে থাকা সত্ত্বেও ফেভারিট র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে রেখেছি। ভাই চট্টগ্রাম আমার খুবই পছন্দের শহর। ওইটা কোনো ইস্যু না। কিন্তু আমার কাছে শিরোপা জয়ে চট্টগ্রাম রয়্যালসকে আমি আসলে ৪ নম্বরের উপরে রাখতে পারছি না। ৩ নম্বরে ফেভারিট র্যাঙ্কিংয়ে সিলেট টাইটান্স। সিলেট টাইটান্সের এই জার্নিটা আসলে একটা রোলার কোস্টার রাইড। তাদের জন্য একটা ভালো হয়েছে যে এই ৯ টা ম্যাচ তাদের গ্রুপ পর্বের তারা হচ্ছে গিয়ে এই নিজেদের মাঠেই খেলেছে এবং সেইখানটাতে ৫ টা ম্যাচ জিতেছে, ৪ টা ম্যাচ তারা হেরেছে। এই জেতে, এই হারে, এই মেঘ, এই রোদ্দুর। এইরকম হচ্ছে গিয়ে সিলেট টাইটান্সের এইবারের পারফরম্যান্সটা। যদিও তাদের দলটা খুবই ভালো, খুবই ব্যালেন্স। টুর্নামেন্টের শুরুতেও কিন্তু আমি সিলেট টাইটান্সকে ৩ নম্বরে ইনফ্যাক্ট রেখেছিলাম। আমি এখনো তাদেরকে সেইখানটাতেই রাখছি। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে গত বিপিএলে যত ভালো পারফর্ম করেছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। এইবার অত ভালো পারফর্ম তিনি করতে পারছেন না বটে। তবে এই টিমটাকে লিড করে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার সেই সামর্থ্যের জায়গাটা তো ডেফিনিটলি তাদের ওইখানটাতে রয়েছে। এবং এই দলটাতে দেশি ক্রিকেটার বলেন, বিদেশি ক্রিকেটার বলেন, স্পেশালি আপনি ওইখানে মঈন আলী, ওমর জাহিদের মতো ওইখানে অলরাউন্ডার রয়েছেন, আফিফ রয়েছেন, নাসুম রয়েছেন। ফলে পারভেজ হোসেন ইমন খুব দুর্দান্ত পারফর্ম করছেন পুরো বিপিএল জুড়ে। সেটা ওই মিডল অর্ডার তাকে ৪ নম্বরে যে খেলানো হয়েছিল, পরে যে আবার তাকে ওপেনিং এ ওঠানো হয়েছে। ফলে এই দলটাকে আমি আসলে খুবই ব্যালেন্সড একটা দল হিসাবে দেখি এবং দলটাকে ফেভারিট র‍্যাঙ্কিং এ টুর্নামেন্ট শুরু হওয়ার আগের মতোই এখনো সিলেট টাইটান্সকে আমি ৩ নম্বরেই রাখছি। ২ নম্বরে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের এই জার্নিটার সঙ্গে গতবারের জার্নির আপনি কিছুটা মিল পেতে পারেন। গতবার টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচের মধ্যে ৮ টাতেই রংপুর রাইডার্স জিতেছিল। ৯ নম্বর ম্যাচে, ১০ নম্বর ম্যাচে তারা হেরে গেল রাজশাহীর কাছে। যেই রাজশাহীর অবস্থা যাচ্ছে তাই ছিল। গতবার কি ছিল তো মনেই আছে। ওই টানা ৮ ম্যাচ জেতার পরে টানা ৪ টা ম্যাচ তারা লিগ পর্বের শেষ ৪ টা ম্যাচ হেরে গেল। ফলে পয়েন্ট টেবিলের টপ 2 তে থাকতে পারল না। তাদের এলিমিনেটর খেলতে হলো, এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেল। প্রথম ৮ ম্যাচ জয়, তারপরে টানা ৫ ম্যাচ হারে টুর্নামেন্ট থেকেই বাদ হয়ে গেল। রংপুর রাইডার্স এইবারও কিন্তু প্রথম ৫ ম্যাচের মধ্যে ৪ টা জিতেছিল। যেইটা হেরেছে সেইটাও হেরেছে সুপার ওভারে গিয়ে। অথচ এরপরে তারা টানা ৩ টা ম্যাচ হেরে গেল। এবং সেই কারণেই এখন তারা এই ৮ ম্যাচে তাদের হচ্ছে গিয়ে ৪ টা জয়, ৮ পয়েন্ট নিয়ে এখনো প্লে অফ খেলাটা নিশ্চিত হয়নি। প্লে অফটা নিশ্চিত করতে হলে শেষ ২ ম্যাচের মধ্যে তাদের একটাতে জিততেই হবে। কিন্তু আমার মনে হয় যে রংপুর রাইডার্স দলটা যে ব্যালেন্সড একটা দল, সেই দলটা কাছ থেকে আমার কাছে মনে হয় যে ওইটা তারা করতে পারবে। এবং আমি এখনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাদেরকে ফেভারিট র‍্যাঙ্কিং এ ২ নম্বরে রেখেছিলাম। এখন তাদেরকে ১ নম্বরে রেখেছিলাম। এখন তাদেরকে আমি ২ নম্বরে রাখছি। কিন্তু দলটা যদি আপনি দেখেন, লিটন দাস রয়েছেন, নুরুল হাসান সোহান রয়েছেন। যদিও খুব ভালো পারফর্ম তিনি এখানটাতে করতে পারছেন না এখন পর্যন্ত। আপনার এখানে কুশ দিলশা, ইফতেখার, ডেভিড মালান, কাইল মায়ার্স, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ। টিমটা কিন্তু একেবারে তারকায় ঠাসা টিম। ফলে রংপুর রাইডার্সের এই হিকাপটা সত্ত্বেও সর্বশেষ ৩ টা ম্যাচ হেরে যাওয়া এবং সেই হারটা আবার শুরু ছিল নোয়াখালী এক্সপ্রেস হচ্ছে গিয়ে তাদেরকে প্রথম হারিয়ে দিয়েছে টানা ৬ ম্যাচ হারার পর, যেটা বলছিলাম গতবারের সঙ্গে মিলে। তারপরেও আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স শিরোপা জয়ের অন্যতম দাবিদার। এখনো আমি তাদের ঠিক ১ নম্বরে রাখতে পারছি না। ৮ ম্যাচের মধ্যে ৪ টা হেরে যাওয়ার পর সেটা রাখাটা একটু কঠিন। কিন্তু আমার কাছে নট আউট মানে ফেভারিট র‍্যাঙ্কিং এ রংপুর রাইডার্স এখন ২ নম্বরে রয়েছে। এবং ১ নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যাদেরকে আমি ২ নম্বরে রেখেছিলাম। সো সেই রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু অসাধারণ পারফর্ম তারা করছে। তারা এইখানটা থেকে হচ্ছে গিয়ে ৮ ম্যাচের মধ্যে ৬ টা ম্যাচই তারা জিতে গেছে। ১২ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলের সবচেয়ে টপে রয়েছে এবং তাদের এইখানটাতে পারফর্মারও আসলে খুব ভালো। আপনার এই নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি তো এইবারে বিপিএল এ শুধু সামনে থেকে লিডই করছেন না, যেই ব্যাটিংটা করছেন, টি-২০ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে পরিবর্তন করে শান্তকে নেওয়া যায় কিনা সেরকম একটা আলোচনার জায়গাও কিন্তু আসলে তিনি তুলে দিতে পেরেছেন তার ওই পারফরম্যান্সের মাধ্যমে। আছেন এখানটাতে ধরেন মুশফিকুর রহিম, তিনিও এই দলটাতে রয়েছেন। বিদেশি ক্রিকেটাররা তাদের ভালো পারফর্ম করেছে যখন যার কাছ থেকে যেই পারফরম্যান্সটা প্রয়োজন ছিল। সাহেবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, ওয়াসিম তাদের এইখানটাতে রয়েছে এবং ওই বিনোর ফান্ডব। ফলে এই দলটার কিন্তু আসলে সেই সামর্থ্যের জায়গাটা আমার কাছে মনে হয় রয়েছে এবং তাদের এই পারফরম্যান্স বলেন, তাদের ওই ওভারঅল ইমপ্যাক্ট বলেন, ধরেন রিপন মন্ডল
শুরুতে তিনি 11 ছিলেন না। তিনি পরবর্তীতে এসে কি অসাধারণ পারফর্ম করছেন। আবার ধরেন হচ্ছে গিয়ে ওইখানটাতে যে আব্দুল গাফফার সাকলাইন ১ম ৩ ম্যাচে তিনি কোনো উইকেট পান নাই। 11 থেকে বাদ পড়েছেন। আবার যখন এসেছেন ১ ম্যাচেই ৪ উইকেট তুলে নিয়েছেন। ফলে এই টিমটার মধ্যে কিন্তু ঐরকম একটা ব্যাপার রয়েছে। অনেক পারফর্মার এবং দলের ঠিক যেই মোমেন্টে যার পারফর্ম করা দরকার সেইটা কিন্তু তারা করছেন। ফলে হান্নান সরকারের কোচিং এর এই দল, নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির এই দল, রাজশাহী ওয়ারিয়র্সকে আমার এখন এইবারের বিপিএল এর শিরোপা জয়ের ফেভারিট র‍্যাংকিং এ তাদেরকে আমি ১ নম্বরে রাখছি। তাহলে দেখেন যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের আমার যে ফেভারিট র‍্যাংকিংটা ছিল সেইখানটাতে ১ নম্বরে যে রংপুর রাইডার্সকে রেখেছিলাম তারা এখন ২ নম্বরে। ২ নম্বরে যে রাজশাহী ওয়ারিয়র্সকে রেখেছিলাম তারা এখন ১ নম্বরে। ৩ নম্বরে যে সিলেট টাইটান্সকে রেখেছিলাম তারা এখন ৩ নম্বরে। ৪ নম্বরে যে ঢাকা ক্যাপিটালসকে রেখেছিলাম তারা ৫ নম্বরে। ৫ নম্বরে নোয়াখালী এক্সপ্রেসকে রেখেছিলাম তারা ৬ নম্বরে এবং ৬ নম্বরে যেই চট্টগ্রাম রয়্যালসকে রেখেছিলাম তাদেরকে ৪ নম্বরে উঠে এনেছে এবং আপনি পয়েন্ট টেবিলটা দেখলেও দেখবেন যে মোর অর লেস এইরকমই। বিপিএল এর সিলেট পর্ব শেষে ঢাকা পর্ব শুরু হওয়ার আগে নট আউট নো ওয়ানের ফেভারিট র‍্যাংকিংটা এইরকম। ১ নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স, ২ নম্বরে রংপুর রাইডার্স, ৩ নম্বরে সিলেট টাইটান্স, ৪ নম্বরে চট্টগ্রাম রয়্যালস, ৫ নম্বরে ঢাকা ক্যাপিটালস, ৬ নম্বরে নোয়াখালী এক্সপ্রেস। আপনার কাছেও কি এখনকার ফেভারিট র‍্যাংকিংটা এইরকমই? নাকি আপনার ফেভারিট র‍্যাংকিংটা একটু এলোমেলো? অবভিয়াসলি এখানটা তো পুরোটা মিলবে না এবং অবভিয়াসলি যেই দলের সাপোর্টার, যেই অঞ্চলের মানুষ তাদের কাছে তো তাদের টিমের একটা আলাদা গুরুত্বটা থাকবেই। আপনার র‍্যাংকিংটা জানিয়ে দিতে পারেন।